প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয় বলে মনে করে নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশনের বৈঠকে একই মত দিয়েছে জামাতে ইসলামীও। স্থানীয় নাকি জাতীয়, কোনটা আগে হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার পক্ষে, তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো স্থানীয় নির্বাচন আগে হওয়ার বিপক্ষে। তাদের অভিযোগ, অসৎ উদ্দেশ্যেই একটি রাজনৈতিক দল স্থানীয় নির্বাচন আগে চাইছে। আবার কেউ অভিযোগ তুলে বলছেন, কিংস পার্টির ভিত গড়তেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইছে একটি পক্ষ। জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর এমন অবস্থান ও পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় স্থানীয় সরকার নির্বাচন, বিতর্ক কেন? আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান। এছাড়াও কিছুক্ষণের মধ্যে আলোচনায় যুক্ত হবেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ERI এর চেয়ারম্যান ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দা দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনার বিষয় স্থানীয় সরকার নির্বাচন, বিতর্ক কেন? প্রথমে সুব্রত চৌধুরী, বিতর্ক কেন? ধন্যবাদ সেলিম আমরাও খান, আমার সহ স্বাগত আপনাকে। আসলে পুরা বিষয়টার মধ্যে কেমন যেন তালকল পাকিয়ে যাচ্ছে। এটা তো কখনো আমরা আশা করি নাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এত বড় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ইউনূস, এবং উপদেষ্টাও নিয়োগ দিয়েছেন ওনার পছন্দের। এখন আইসা আবার এই বিতর্কগুলো উঠছে, কারণ নির্বাচন বিষয়টা বাংলাদেশের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষিত, অন্তত 15টি বছর সংসদ নির্বাচন সহ কোনো নির্বাচনেই সুষ্ঠু হয় নাই বাংলাদেশে। এবং বর্তমান যাদের বয়স 30-34, তারাও কোনো দিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। বিশেষ করে এখন যারা ছাত্র আন্দোলনে সামনের কাতারে ছিল তারা তো বটেই। তো স্বাভাবিকভাবেই আমরা আশা করি যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে জনগণ তাদের পছন্দের ব্যক্তিদের নির্বাচিত করবে এবং যারা রাষ্ট্র পরিচালনা করবে। তাদেরই মূল দায়িত্ব হবে আগামী দিনে বাংলাদেশে অন্যান্য নির্বাচনগুলো কখন কোন সময়ে হবে, এবং তার বিগত সরকারের আমলে যেভাবে নির্বাচনগুলো হয়েছে সেগুলো আমি ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন বা তত্ত্বাবধায়ক বর্তমান সরকারও বলেছেন, নির্বাচন কমিশনার বলছেন, আপনাদের প্রত্যাশা নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হতে হবে, যেটি এতদিন 15 বছরে পাওয়া যায়নি। তাহলে কোনটি আগে কোনটা পরে হলো কেন এই সংশয় দেখা দিবে যে তারা করলে ভালো হবে, আগে এটি হলে মন্দ হবে, এমন বিতর্কটা কেন তাহলে জড়ালো? না, এটা তো সরকারেই বিতর্ক সৃষ্টি করার প্রয়াস পেয়েছেন। কি উদ্দেশ্যে করছেন আমরা তো বুঝি এগুলো। এবং তরুণ সমাজ যারা একটা রাজনৈতিক দল করবে, কয়েক মাস আগেও আমরা দেখলাম স্থানীয় নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল বা তথাকথিত নির্বাচিত হয়েছিল, তাদেরকে নিয়ে একটা সমাবেশ করে তাদের মাধ্যমে একটা রাজনৈতিক দল বা তাদের সম্পৃক্ততা তারা চেয়েছিল। পরে একটা সারা দেশে যখন সমালোচনার ঝড় উঠলো তখন ওই পথ তারা বাদ দিয়েছে। আচ্ছা সুব্রত, আর ছোট্ট প্রশ্ন, আপনার দলটি আগে না পরে চায়? আপনাদের আমরা সংসদ নির্বাচন সর্বাগ্রে চাই। কেন কেন চাইছেন? কারণ আমরা মনে করি এটা ছাড়া দেশের শান্তি শৃঙ্খলা স্বস্তি ফিরে আসবে না। কারণ এই সরকার নানানভাবে এখনো সফলতার তেমন কিছু দেখাতে আগে হলে সংকটটা কোথায়? তখন রাজনৈতিক শক্তিটা ক্ষমতা নেবে এবং রাজনৈতিক শক্তি তো তার জনভিত্তি থাকবে। এই সরকারের তো কোনো জনভিত্তি নেই। না, স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে হয় সে কি সংকটটা কোথায়? সংকট হচ্ছে তারা যে পর্যায়ে এখন দেশ নিয়ে গেছে
হ্যাঁ, এগুলো তাদের পক্ষে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। তার মধ্যে যদি নির্বাচন, বিষয়টা কেমন দাঁড়াচ্ছে যে অর্থাৎ জাতীয় নির্বাচন হওয়ার পরে স্থানীয় নির্বাচন হলে, অর্থাৎ স্থানীয় নির্বাচনের উপরে যারা বিজয়ী হবে তারা প্রভাব বিস্তার করবে আগের মতো? না, সেটা আর সম্ভব হবে না। এখন যে পরিস্থিতি হয়ে গেছে, এখন আর কোনো দল, যদি তাই না হয় তাহলে আগে হলে সমস্যাটা কোথায়? আগের সমস্যা হচ্ছে দেশের যে ভঙ্গুর অবস্থা এবং বিশৃঙ্খল অবস্থা, এটাকে একটা স্বস্তির জায়গায় নিয়ে যেতে হলে রাজনৈতিক শক্তি ক্ষমতায়ন দরকার। সেটা ছাড়া এই বর্তমান পুলিশ প্রশাসন এদের দিয়ে স্বাভাবিক পরিস্থিতি আনতে পারবে না। তাছাড়া স্থানীয় সরকার নির্বাচন যদি এই মুহূর্তে দেয়, তাহলে টান উত্তেজনা বিরাজ করবে, এবং সেটা অনেকটা বলতে পারেন যে গৃহযুদ্ধের দিকেও চলে যেতে পারে, এবং একটা সেই পরিস্থিতির থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায়। ধন্যবাদ ডক্টর আসিফ এম শাহান। আপনি বলেন যে একটি পক্ষ আগেই চাইছে নির্বাচন স্থানীয়, অন্য একটি পক্ষ পরেই চাইছে, আপনি কি বলেন? দুই পক্ষের আবার যুক্তিও আছে দুটি, আপনি কিভাবে দেখতে বিষয়টা? যুক্তির জায়গাটা তো দাঁড়িয়ে আছে, যেটা বোঝা যাচ্ছে যে আমরা বিশ্বাস করছি কি করছি না। আমার মনে হয় এই পুরো আলোচনাটায় একটা গোষ্ঠীর কথা ভুলে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই স্থানীয় পর্যায়ের যে সরকার আছে, তাদের যে সুবিধাভোগী জনগণ আছে, তাদের কথাটা আমরা একবারও চিন্তা করছি না। দেখুন, আমরা যেটা দেখেছি 5ই আগস্টের পরে সরকারের যারা সুবিধাভোগী ছিলেন তারা যেমন হচ্ছে গিয়ে পালিয়েছেন, এবং একই সাথে আমরা দেখেছি যে স্থানীয় পর্যায়ে নির্বাচিত যে জনপ্রতিনিধি ছিলেন তাদের অনেকেই আর নেই, তারাও একই সাথে হচ্ছে গিয়ে পালিয়ে গেছেন। এখন নির্বাচন প্রক্রিয়া যেটা হয়েছে এর আগের স্থানীয় সরকার ব্যবস্থায়, সেটাতে অনেক সমস্যা ছিল, সেটা অবশ্যই বিতর্কিত ছিল। সব কিছু সত্য আপনি যদি দেখেন যে স্থানীয় মানুষজনের তাদের সার্ভিস ডেলিভারির জন্য স্থানীয় সরকারের উপর তাদের নির্ভর করতে হয়। এত কিছুর পরও মানুষকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যেতে হয় প্রতিনিয়ত, তার যখন সোশ্যাল সেফটি নেটের কার্ড বা এগুলোর দরকার হয় সেটার জন্য যেতে হয়, আপনার যখন হচ্ছে গিয়ে নাগরিক সনদ দরকার হয় সেটার জন্য প্রত্যেকটি সরকারি কাজে যেতে হয়। আপনি যখন সে জায়গায় একটা বিশাল ভ্যাকুয়াম করে দিলেন, সেখানে নাই কেউ, আপনি যখন, তাহলে আপনি সরকার তারপরে কী করার চেষ্টা করেছে? প্রশাসক নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন এই যে প্রশাসক আপনি যাকে নিয়োগ দিচ্ছেন, তার তো আলাদা ইউএনও বা উপজেলা নির্বাহী অফিসার বা তারপরে যাকে, তার তো আলাদা একটা সরকারি দায়িত্ব আছে। তাহলে একটা স্থানীয় সরকার ব্যবস্থায় মানুষের যে কানেকশন, সেই কানেকশনটা তৈরি করার সেই ক্ষমতা সে প্রশাসকের থাকে না, সেই প্রশাসক সেটা করতে পারে না। তাহলে এটা তো পরিষ্কারই যে গত 6 মাসে স্থানীয় সরকারগুলো যেভাবে ফাংশন করলে জনগণ যে সুবিধা পেত, জনগণ সেই সুবিধাটা পাচ্ছে না, এটা তো পরিষ্কার। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি, আপনি সেফটিনেট প্রোগ্রামগুলো দেখেন, ভিজিডি ভিজিএফ থেকে শুরু করে সেগুলো দেখেন, সেখানে এক্সেসের সমস্যা হচ্ছে, আমরা দেখেছি সেখানে টাকা ছাড়ার সমস্যা হচ্ছে, আমরা দেখেছি একই সাথে মানুষজন এগুলো পাচ্ছে না। সেই জায়গা থেকে যদি কেউ এরকম একটা চিন্তা ভাবনা করেন, তো সেটার পক্ষে একটা যুক্তি থাকতে পারে। আমি বলছি না যে সেটাই যুক্তি, আমি মনে করি সেটা একটা যুক্তি হতে পারে। এখন আপনি যখন আপত্তি জানাচ্ছেন, আপত্তির ভিত্তিটা যদি হয় যে সরকার এটা করে কি করবে, সেটা আমার কাছে সমস্যামূলক মনে হয়। বরং এই যুক্তিটা তুলনামূলকভাবে একটা শক্ত যুক্তি, যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমানে যে অবস্থা, এটাকে সরকার ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে পারছে কিনা। সেরকম একটা অবস্থায় আপনি যদি 4500-এরও বেশি ইউনিয়ন পরিষদ আছে, 491টারও বেশি হচ্ছে যে আপনার উপজেলা পরিষদ আছে, আপনি যদি সেই জায়গাগুলোতে নির্বাচন দিতে চান, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সমস্যার জায়গায় আমরা পড়তে পারি, সেখানে যখন রাজনৈতিক, আমরা জানি যে রাজনৈতিক সিম্বলে হবে না, তারপরেও রাজনৈতিক দলগুলোর সাথে তো সংযুক্ত ব্যক্তিরা নির্বাচন করতে পারেন। এবং আমরা জানি যে এর আগে যে সরকারি দল ছিল তাদেরও অনেকে আছে, তারাও নির্বাচন করতে পারেন। আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? যেই ঝামেলাটা তৈরি হবে সেটাকে সেটাকে সামলানোর সক্ষমতা সরকারের আছে কিনা। এবং এখানে বিপদ যেটা হচ্ছে, সরকার যদি সেটা ঠিকঠাক মতো সামলাতে না পারে, তাহলে জাতীয় নির্বাচন সরকার ঠিকঠাক মতো করতে পারবে কিনা সেই প্রশ্নটাও সামনে চলে আসবে। স্ট্র্যাটেজিক্যালি আমার মনে হয় এই কারণে যে স্থানীয় সরকার আমরা যদি করতে যাই, তাহলে এই চ্যালেঞ্জটা জায়গা আমরা করছি। আপনি অনেকে বলবার চেষ্টা করেছেন যে যেহেতু এত বড় একটা গণ আন্দোলন হলো, তারপরে যারা অংশীজন আছে তারা এই নির্বাচনটিতে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে আপনি কেন ধারণা করছেন যে সেখানে সহিংসতা হতে পারে, কন্ট্রোল করা যাবে না? এই প্রশ্নটা কেন আসছে? দেখছেন না আজকে বাংলাদেশে কি হয়েছে? আপনি দেখছেন না কুয়েটে কি হচ্ছে? এই ঘটনাগুলো তো ঘটছে। কারণ এই যে আমি এই কথাটার সাথে দ্বিমত পোষণ করি যে রাজনৈতিক দলগুলো সবাই ভালো হয়ে গেছে। রাজনৈতিক দল যাদের মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে ক্ষমতায় আসা,
তারা সবসময় ক্ষমতায় আসতেই যাবেন, এটার মধ্যে দোষের কিছু নেই। একটা র্যাশনাল অ্যাক্টর সে এভাবে বিহেভ করবে, সে তার ইন্টারেস্ট এবং ইনসেন্টিভ সেটাকে চিন্তা করে কনফ্লিক্টের ভেতর দিয়ে, সেটা কনফ্লিক্টের ভেতর দিয়ে হতে পারে। কারণ আপনি এখন পর্যন্ত আমরা দেখেছি স্ট্রাকচারগুলো তো ভেঙে যাচ্ছে, যে স্ট্রাকচারগুলো নেই, যে স্ট্রাকচারগুলোকে জোড়া করানোর চেষ্টা আমরা রিফর্মের মাধ্যমে করছি, কিন্তু সেখানেও তো হচ্ছে কি আমরা বিতর্ক দেখতে পাচ্ছি যে আমি আমার রিফর্ম আমি ক্ষমতায় যে আমার ইচ্ছা মতো করব। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আচ্ছা, আপনি চমৎকার একটা জায়গা তুলেছেন, আমি সেখানে একটু পিনপয়েন্ট করতে চাই ছোট্ট করে, যে আপনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর অভিমত পাওয়া যাচ্ছে, কিন্তু যারা জনগণ, যারা যে সার্ভিস যারা নিবে তাদের অসংখ্য সমস্যাগুলো হচ্ছে, সেইটি কেন বিবেচনায় আনছে না রাজনৈতিক দলগুলো, বা একটা জরিপ করছে না যে কোনটা হওয়া উচিত তাদের সার্ভিস ডেলিভারি কিভাবে, জরিপ তো এই জায়গাটা কেন কাজ করছে? জরিপ তো ইলেকশন রিফর্ম কমিশন তো করেছে, তারা যে রিফর্ম কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেখানে তো তারা জরিপ করেছেন, তারা যে আপনার হচ্ছে গিয়ে যেই সাজেশনটা যেটা দিয়েছেন সেটা তো তারা যে অংশীজন সেটার মতামতের ভিত্তিতে দিয়েছেন। এখন সমস্যাটা তো সেটা না, এখানে তো হচ্ছে গিয়ে এই যে এই সার্ভিসের ডেলিভারি যে ডিফিকাল্টি সেটা তো আমাদের আছে, কিন্তু ওই যে যেটা বললাম দুটো জিনিস, এক রাজনৈতিক দলের দ্বিমত, এবং দুই সেটা থেকে যেটা তৈরি হচ্ছে যে আপনি উদ্ভূত পরিস্থিতিটা সামলাতে পারবেন কিনা। কারণ সরকারকে অনেক সময় স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হয়, সেই স্ট্র্যাটেজিক ডিসিশন থেকে আমরা জানি যে ঐকমত্যে সবাই এই সরকারকে সমর্থন দিচ্ছেন, আবার একই সাথে সবাই এই সরকারকে ট্রাস্ট করতে পারছেন না, যেটা একটু আগের বক্তব্যে খুব পরিষ্কার। তাহলে আপনি যাকে ট্রাস্ট করতে পারছেন না তাকে তো খুব সাবধানে আগাতে হয়। সে জায়গা থেকে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা এ সময় দেওয়াটা সরকারের জন্য ভুল, কিন্তু তাতে ওই কথাটা মিথ্যা হয়ে যায় না যে স্থানীয় সরকার জনগণ যেখানে চাইছে সেখানে ভুলটা কিভাবে আপনি বলবেন? ওই যে আমি যেটা বললাম, এখানে দুটো ব্যাপার, যে এক, জনগণের চাওয়ার সাথে রাজনৈতিক দল যারা মূল স্টেক হোল্ডার হবেন তাদেরকে তো একমত হতে হবে, সেই ঐকমত্যের জায়গা তো আমরা দেখছি এখানে জনগণ একটু উপেক্ষিত হচ্ছে বলে মনে হয়, আমার মনে হচ্ছে তাই। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে হচ্ছে এহসানুল হক মিলন, আপনি কি বলবেন? আপনারা তো স্থানীয়, আগে হলে লাভ কি আবার পরে হলে ক্ষতি কি, এই যে বিষয়গুলো আসছে আপনি কি মনে করেন? আপনাদের অবস্থানটা তো আমরা জেনেছি যে আপনারা স্থানীয় নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচনের পরে চাইছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দুইজন বিজ্ঞ আলোচককে। আমি বিষয়টা কিন্তু অন্যভাবে দেখতে চাই। আমরা এই প্রশ্নটা কেন আনলাম, কি উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রশ্ন আনছি? ন্যাশন কি চাচ্ছে, দেশ কি চাচ্ছে যে উপজেলা চেয়ারম্যানদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকব, না দেশ চাচ্ছে যে এই পট পরিবর্তনের পরে এই সরকার সঠিকভাবে দেশ পরিচালিত করছে, প্রত্যেকটি সেক্টরে আমরা ভালো দেখছি, আমাদের প্রত্যেকটা ডিমান্ড, আমাদের যে বিপ্লবের আশা আকাঙ্ক্ষা ছিল সেটা প্রতিফলিত হচ্ছে, এবং আমরা এই সরকারের কোনো সমালোচনা করছি না, এবং সরকার স্মুথলি নিয়ে যাচ্ছে। এই বিষয়টা তো প্রথম আসে। আচ্ছা, সরকার স্মুথলি নিয়ে যাচ্ছে, সেই পোর্শনটাকে বাদ দিয়ে যদি আমি নেক্সট পোর্শনে আসি, তাহলে সরকার বলেছে যে ডিসেম্বরের নাগাদ আমরা নির্বাচন দিয়ে দেব। তাহলে আমার হাতে আর রয়েছে 10টি মাস। 10টি মাসের ভিতরে ন্যাশনাল ইলেকশন করতে আপনাকে 4 মাস হতে 3 মাস সময় দিতে হয়। তাহলে চলে আসেন 6 মাস আপনার হাতে রয়েছে। এই 6 মাসের ভিতরে আপনাকে এই লোকাল গভর্নমেন্ট নিতে হবে। উনি বললেন 4578টি উপজেলা, 495টি উপজেলা এবং ইউনিয়ন পরিষদ 4578টি। ইটস এ হিউজ নাম্বার। আপনি যে সংস্কারগুলো করছেন, আপনি পুলিশ, জনপ্রশাসন, কোনো সংস্কারই এখন পর্যন্ত আপনি ডিসিশন আসতে পারেননি, কোনো সংস্কারই করতে পারেননি, এবং গ্রাসরুট লেভেলে, গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে এখনও অ্যাডমিনিস্ট্রেশন সঠিকভাবে কাজ করতে পারেনি। তার মধ্যে দলীয়ভাবে যে নির্বাচনগুলো হয়েছিল মার্কা দিয়ে ইউনিয়ন পরিষদ, সেই সময় এই ইউনিয়ন পরিষদ একটি ভঙ্গুর অবস্থা, অস্থিতিশীল অবস্থা, একটি হানাহানি, কাটাকাটি, মারামারি অবস্থা বিগত সরকার সৃষ্টি করে গিয়েছে। সরকার এখানে ইন্টারভিন করে হঠাৎ করে প্রশাসন দিয়ে এগুলিকে মেনটেন করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সরকারের যে উপজেলা লেভেলে যে কর্মকর্তা রয়েছে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বগুলো পালন করে এবং তুলনামূলকভাবে তারা কাজ করছে, অ্যান্ড দেয়ার ইজ নো কমপ্লেইন। না, ডক্টর আসিফ শান একটা বলেছেন যে পরিসংখ্যানের কথা কিন্তু বলেছেন যে সাধারণ মানুষ যারা সার্ভিস গ্রহণ করছে, সার্ভিস প্রোভাইডার যারা, তাদের কাছ থেকে সঠিকভাবে পাচ্ছে না বলেই
তারা চাচ্ছে স্থানীয় নির্বাচনটি আগে চাচ্ছে। না না, এই ধরনের কোনো রিপোর্টিং, এই ধরনের কোনো ডেটা কালেকশনের আমি কোনো রিসার্চ সেল থেকে দেখি নাই বা কোনো পত্রিকাতে দেখি নাই এই ধরনের সার্ভে করছে। বাট উনি করেছেন, আমি যতদূর জানি একটা রিপোর্ট ছিল। আমি বলছিলাম যে ইলেকশন রিফর্ম কমিশন তো যে সার্ভেটা রিফর্ম করেছে, কমিশন ইলেকশন, বাট গ্রাসরুট লেভেলে অ্যাজ এ পলিটিশিয়ান আই গো এভরিডে দেয়ার। তো আমাদের এটা রয়েছে। আচ্ছা, আমি একজন পলিটিশিয়ান হিসেবে বলতে পারি যে ইলেকশন সিজনটা আসতেছে নেক্সট 6 মান্থ পরে, যদি ডিসেম্বরে হয়, তাহলে আমি প্রথম পয়েন্টটি দেখাতে চাচ্ছি যে এ গভর্নমেন্ট ইজ নট এবল টেক দিস ইলেকশন প্রপারলি। তাদের এখন পর্যন্ত সেট আপ হয়নি এবং আমরা জাতীয় সনদও পাইনি, নির্বাচন কমিশন সংস্কার হতে শুরু করে কোনো কিছুই আমরা পাইনি, জনপ্রশাসন যে সংস্কার সেটাও আমরা এখনও দেখিনি। আসুন যে এই বিষয়টিকে মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে, ইট ইজ, আমি মনে করি পলিটিক্সে একটা তর্ক দেওয়ার জন্য এটা করা হচ্ছে। অ্যাজ এ পলিটিশিয়ান আমি তো নিজেও দেখি যে উপজেলা চেয়ারম্যান এবং লোকাল গভর্নমেন্টের চেয়ারম্যান ইলেকশনগুলো নির্বাচনের পরেই, গভর্নমেন্টের স্থিতিশীলতা হওয়ার পরেই এগুলি কন্ট্রোল করা যায়। আগে আনলে কোনো বেনিফিট নেই, বরঞ্চ পলিটিক্যাল যে পার্টিগুলো আছে এই পার্টির ভিতরে হানাহানি, কাটাকাটি, মারামারি বেড়ে যায়। এটা হলো বাস্তব। না, অনেকে আবার বলবার চেষ্টা করেছে, যেটা যুক্তি, আমার কথা তো না, অনেকে বলবার চেষ্টা করেছেন যে যারা বিজয়ী হবে নির্বাচনে, জাতীয় নির্বাচনে, তারা প্রভাব বিস্তার করতে পারে স্থানীয় নির্বাচনে, সুতরাং এই নির্বাচনটা আগে হয়ে আসছে। না, তাহলে তো আমরা সেই আগের অবস্থায় চলে গেলাম আপনার কথা অনুযায়ী। তাহলে আমাদের অনেকে বলবেন না, এই ডিবেটটা তো এখন চলবে না। আমাদের তো এই বিপ্লব উত্তর সরকারের এই ডিবেটটা চলবে না। আমরা ধরেই নিব যে আগামী দিনে যারা জনপ্রতিনিধি হবেন তারা সত্যিকার অর্থে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি হবেন এবং রাষ্ট্রীয় সংস্কার যেটা হচ্ছে তার মধ্য দিয়ে হবেন, এবং সেই জায়গায় আগামী দিনে আবার পূর্বের মতো গণ্ডগোল হবে এই ভাবনা যদি নিয়ে থাকেন, তাহলে এই বিপ্লবের প্রতি তো অসম্মান করা হচ্ছে। উই ক্যানট গো দেয়ার, নো ওয়ে উই ক্যান গো। আবার অনেকে এও বলবার চেষ্টা করেছেন যে যেখানে, যেটা উনি বলে যে তৃতীয় পক্ষ জনগণ যেখানে সার্ভিসগুলো পাচ্ছে না, সেই বিষয়টা কি আপনার রাজনৈতিক দলগুলো বিবেচনা আনছেন না যে একটি নির্বাচনটা আগে হোক? তারা তো এই জায়গাটাই আমি বলছি, আমার কোচে উপজেলায় প্রশাসন চালাচ্ছে, দেয়ার ইজ মোর দেন 40 অফিসার্স, ডিফারেন্ট মিনিস্ট্রি, এবং তারা আমার 12টি ইউনিয়ন পরিষদ চালাচ্ছে। দে আর রানিং ভেরি গুড, স্মুথলি, এবং তারা এখানে লোকাল লোকজনের সাথে মিটিং করছে। বরংস এই ইমিডিয়েট পালাতক গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স এখানে নেই এবং সুন্দরভাবে চলছে। সেই ক্ষেত্রে আপনি ন্যাশনাল গভর্নমেন্ট, আগে তো আপনি টার্গেট করতে হবে জাতীয়ভাবে নির্বাচন করে একটি স্থিতিশীল সরকার এখানে এনে দেওয়া, যার জন্য এত আত্মহতি। বিগত 4টি নির্বাচন হয়নি বলে তো এটা। তাহলে আপনি ন্যাশনাল নির্বাচন না করে আপনি লোকাল গভর্নমেন্ট নির্বাচন করে নতুন একটি আপনি বলেন যারা পক্ষে বলছে যে আগে হতে হবে এটি, যেমন আসিফ মাহমুদ সজীব ভাই বলেছেন যে এটা তিনি ব্যক্তিগতভাবে বলছেন যে এটি আগে হওয়া উচিত। তাদের যুক্তিটাকে তাহলে আপনি কিভাবে খণ্ডন করবেন বা কিভাবে আপনারা সমন্বয় করবেন বিষয়গুলো? না না, ওনারা যে যুক্তিটা দিচ্ছেন, আমি মাঠের লোক, আমি মাঠের রাজনীতি করি, আমি 3বার নির্বাচিত। একবার নির্বাচিত হওয়ার পর আমাকে হাইকোর্ট থেকে আটকিয়ে রেখেছিল ওই শামসুদ্দিন চৌধুরী, মানে ইউ নো অল দোজ থিংস। আমরা মাঠের লোক, আমরা দেখছি কি হচ্ছে। আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি পলিটিক্যাল পার্টিগুলো যে সবসময় লোকাল গভর্নমেন্ট ইলেকশন আফটার পার্লামেন্ট ইলেকশন হলে সেখানে স্থিতিশীল এবং শান্তি সব কিছু বজায় করে থাকে। আপনি 4578টা ইলেকশন করবেন, আপনি 300 সিটে করতে পারছেন না। হোয়াই ডিড ইউ লুক ইন দ্যাট ওয়ে? 4578টি, আর আপনি 300 সিটে নির্বাচন, 300 সিটে যখন নির্বাচন করবেন একটি দলীয় সরকার আসবে, তখন রাষ্ট্রে একটা ডিসিপ্লিন আসবে। এখন তো ডিসিপ্লিন নেই। আপনি তো দেখছেন, প্রতিদিনের অবস্থা দেখছেন, আপনার রাষ্ট্রে এখন ডিসিপ্লিন নেই। যদি কেউ হরতাল ডেকে বললো, এবার রিক্সা শ্রমিক বলেন, কুলি শ্রমিক বলেন, আপনি রাস্তার লোক বলেন, চাকরিজীবী বলেন, পেশাজীবী, যে কোনো লোক যে কোনো সময়। সর্বশেষ প্রশ্ন আপনাকে, সরকার, অনেকে বলবার চেষ্টা করেছেন যে সরকার যদি, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি কনফিডেন্ট হয় যে তারা এটি কন্ডাক্ট করতে পারবে, সেক্ষেত্রে আপনাদের সংকটটা কি? কনফিডেন্ট সরকার তো কনফিডেন্টলি বলেছে আমরা চালাচ্ছি, আমরা কি তা পেয়েছি? আপনি যদি লিটারালি স্পিকিং এই গণ অভ্যুত্থানের উত্তর পূর্ব আমি যদি দেখি, এভরিথিং রিমেইনস সেম। সেখানে দুর্নীতি, অপসংস্কৃতি, ড্রাগ, মারাহার, কাটাকাটি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এভরিথিং ইজ দ্য সেম। হোয়াটস ডিফারেন্স উই হ্যাড সিন রাইট নাও? নাথিং, এক্স্যাক্টলি সেম। তো এই সবটা বললেই আমরা বুঝে ফেলবো তারা করবে। তাদের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা দেখছি না। ফাইন্যান্স সেক্টর ছাড়া অন্য কোন সেক্টরে তারা কি করেছে? পেরেছে কারণ বাজারের দুর্নীতি বন্ধ করতে, পেরেছে চাঁদাবাজি বন্ধ করতে, পেরেছে পুলিশ প্রশাসনকে ঠিক করতে, পেরেছে ট্রাফিককে ঠিক করতে। আমি আপনার এখানে আসার জন্য 1 ঘন্টা রাত্রে 11টার সময় রাস্তায় বসে আছি। দেয়ার ইজ নো ট্রাফিক পুলিশ, দেয়ার ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন।
বাসের মতো রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখছে, যার যা ইচ্ছাই করে। কিন্তু অনেকে বলবার চেষ্টা করেছেন যে অন্তর্বর্তী সরকারের তো আলাদা এনটিটি নাই, আপনাদের এনটিটি হচ্ছে তাদের এনটিটি, তো আপনারা সহযোগিতা কি করতে পারছেন? সেই জন্যই তো বলছি, তার প্রশ্ন তুলেছে, সেই জন্যই তো বলছি রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন সরকার দে উইল টেক দ্য রেসপন্সিবিলিটি লায়াবিলিটি। 4578টি উপজেলায় যখন হানাহানি কাটাকাটি হবে, এই পরিমাণ পুলিশ এনফোর্স করার মতো তাদের ক্যাপাসিটি রয়েছে, দে ডোন্ট হ্যাভ দ্যাট স্ট্রেংথ। সর্বশেষ পর্যন্ত তাহলে এই অন্তর্বর্তী সরকারের কাজটা কি, প্রধান কাজটা কি, কি কাজ? প্রধান কাজ হচ্ছে যত শীঘ্র স্মুথলি এক্সিট নেওয়া এবং স্মুথলি ল্যান্ডিং করা। আবারও আসবো অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনি বলুন যে যেটি এসনাক মিলন বলবার চেষ্টা করেছেন, অন্তত এমফেসিস দিয়ে বলেছেন যে অর্থাৎ এই সরকারের আমলে বেশ কিছু জায়গায় শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আইন শৃঙ্খলা নানা জায়গায় একটা বড় ধরনের ঘাটতি, আপনিও বলেছেন বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে বলবার চেষ্টা করেছেন। এটি কেন, তাহলে কিভাবে অতিক্রম হবে? না, প্রথম কথা ওনাদের তো বুঝতে হবে, ওনাদের তো জনগণের ম্যান্ডেট নাই। আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে ওনাদেরকে সমর্থন করে যাচ্ছি। আপনাদের ম্যান্ডেট তাদের ম্যান্ডেট, জনগণের ভোটে নির্বাচিত ম্যান্ডেট আর এমনি সমর্থন দেওয়া তো এক জিনিস না। আর অনির্বাচিত সরকার বেশি দিন কন্টিনিউ করুক একটা দেশের জন্য মঙ্গলজনক না। অতীতেও আমরা এগুলো দেখি, 111-এর সময় প্রায় 2 বছর তারা চালিয়ে গেছিল, শেষ পর্যন্ত কী হইল। তো এখনও যদি তারা মনে করে যে এইসব মানে গড়িমসি করে কন্টিনিউ করবে, কখনো স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলবে, 6টা সংস্কার কমিশন দিয়েছে, আমরা এখনও আলোচনায় শুরু করতে পারলাম না, আরও 5টা আছে, সেটাকে 31শে মার্চ পর্যন্ত দিয়েছে সময়, তাইলে আমরা এগুবো কখন? অর্থাৎ ওনারা নানান রকমের ফন্দি ফিকির করে তাদের ক্ষমতাটা দীর্ঘস্থায়ী করার একটা প্রচেষ্টা এখানে আছে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা হিডেন কোনো এজেন্ডা আছে তাদের। আর খোলামেলাও যদি বলেন যে যেহেতু একটা কিংস পার্টির গন্ধ আমরা দেখতে পাচ্ছি, এবং সেই কিংস পার্টিকে তারা জনগণের সামনে যতক্ষণ পর্যন্ত সংগঠিত না হবে সারা দেশব্যাপী, ততক্ষণ পর্যন্ত ওনারা সময় নেবে। এবং প্রফেসর ইউনূস একজন নিরপেক্ষ প্রধান উপদেষ্টা হিসেবে উনি তো বলতে পারেন না যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, এই কথাটা বলে তো উনি অনেকটা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। এখন ওনারা যেভাবে সব কিছু নিয়ে একটা তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা মোতাবেক তারা অগ্রসর হচ্ছে, তাহলে তো কিছুদিন পরে এই সরকারের প্রতি অনাস্থা এসে যাবে। তখন কি হবে? তখন তো আমরা বলবো যে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3 মাসের মধ্যে নির্বাচন। প্রফেসর ইউনূস নোবেল লরেট, তিনি তো বলেছেন যে তার ক্ষমতা নিয়ে কোনো স্বপ্ন নেই, তিনি এমন কিছু করে যেতে চান যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্মরণ করে তাদের। না, সেটা করার জন্য কিভাবে তাদের ওনাকে তো 2 বছর 3 বছর সময় দেওয়া যাবে না। আমরা তো ওনাকে 1 বছর বা 18 মাস তো প্রায় সময় দিচ্ছি তাকে, এবং উনি নিজেও বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে পারে, আবার মধ্যে মধ্যে বলে যে এরপরও হইতে পারে। তো এইভাবে কথা বলে তো হবে না। আপনি রোডম্যাপ দিয়ে দেন, আমরা বুঝি, একটা বিশ্বাসযোগ্যতা আনান। তা না হলে তো আমরা বলবো যে এখন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে হাইকোর্টের রায়ে, 15th অ্যামেন্ডমেন্টের ওই হাসিনার তত্ত্বাবধায়ক সরকার তো বাতিল হয়ে গেছে। তাহলে আপনি যদি এইসব গড়িমসি করেন এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে, এটা আমরা দেখছি না। আজকে ছাত্রদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। আপনি নির্বাচনের কথা বলে তখন তো একটা জনযুদ্ধ শুরু হয়ে যাবে, এবং আওয়ামী লীগকে এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নাই বলে সজীব ভুঁইয়া কেমনে বলে এটা? অথচ তারাই বলতেছে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে, নিষিদ্ধ করতে হবে, তাদেরকে নির্বাচনে কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। তো আপনারা এক একজন এক এক কথা বলে আমাদের মধ্যে কেন অনেককে সৃষ্টি করেন? আমিও তাই মনে করি, যত দীর্ঘদিন আপনি সময় কাটাবেন তখন অনেক শুরু হবে। আজকে দেখছেন না জামাত নতুন নতুন দাবি দাবা নিয়ে মাঠে নেমে গেছে। তো প্রত্যেকেরই তো এজেন্ডা আছে, এবং সবাই চাচ্ছে যে তাদের এজেন্ডাগুলো এই সরকারের মাধ্যমে বাস্তবায়িত হোক। এমনকি কোনো কোনো রাজনৈতিক দল তাদের কতগুলো মতবাদ থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে, তারা সেগুলো এই সরকারের উপর চাপিয়ে দিচ্ছে। এটা করতে হবে, ওইটা করতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, কবর দিতে হবে, 72 মানি না, অদ্ভুত অবস্থা। তো এইসব করার মধ্য দিয়ে সরকার, আমি তো শেষ পর্যন্ত তালগোল পাকিয়ে উনি সম্মানের সাথে যেতে পারবে কিনা সেটা তো আরও কয়েক মাস পরে আমরা বুঝতে পারবো। তো দয়া করে আপনি এগুলোকে নিয়ে আর বেশি, আমি তো মনে করি আগুন নিয়ে খেলা হচ্ছে এখানে। হ্যাঁ, এই যে এতগুলো সংস্কার করে শেষ পর্যন্ত কী যে করবেন একটা, আমরা রাজনৈতিক দল যাচ্ছি, ডাকছেন, ভবিষ্যতে হয়তো একসাথে যাবও যাবে না, কারণ ওখানে রাজনৈতিক দলগুলো ভিন্ন মত পোষণ করে, এটা তো স্পষ্ট। সেদিন ভিতরে যে আলোচনাগুলো হয়েছে,
এক এক রাজনৈতিক দল এক এক কথা বলে শেষ হলো, যদিও সেই দিন কোনো সংস্কারের বিষয়ে আলোচনা হয়নি, এটা প্ল্যানারি সেশনের মতো একটা হয়েছে। তা আপনি যখন দেখবেন প্রত্যেকটা সংস্কার কমিটির সাথে যখন বসবে, সেখানে কী ধরনের যে বিতর্ক আসবে, এই বিতর্কের মধ্যে প্রফেসর ইউনূস কেন জড়াবে? আমরা তো চাচ্ছি না। উনি যে বিশ্বনন্দিত ব্যক্তি হিসাবে আমরা চাই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে সসম্মানে উনি চলে যাক। তা না হলে কিন্তু ওনার হাত দিয়ে অনেক ভেজাল হবে, এটা আমরা চাই না। আশা করি ওনার যে উপদেষ্টারা আছে তাদের মধ্যে আমরা দেখতেছি একটা একে অপরের মধ্যে কোনো কি বলা যায় কাজের নাই, এবং কথাবার্তার মধ্যে কোনো আমরা মিল পাচ্ছি না। সব উপদেষ্টা ভালোভাবে কাজ করতে পারছেন। আমরা বারবার বলছি যে আপনি উপদেষ্টা চেঞ্জ করেন বা আরও এটাকে বৃহৎ আকারে করেন, সেগুলো করছেন না। এমন সব উপদেষ্টা কতগুলো নিয়েছে, তাদের কাজকর্ম সম্পর্কে জনগণও জানে না, আমরাও জানি না। এখন কারা করতে কি করতেছে সেটা বুঝারও আমাদের অবস্থান নাই। আমি আসবো এখানে আবার। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর আসিফ এম শান আপনার কাছে যাচ্ছি। আপনি যে আলোচনাগুলো শুনলেন, বিশেষ করে যেটি সুব্রত বলবার চেষ্টা করলেন যে কদিন আগে যে মিটিংটি হলো প্রধান উপদেষ্টার ওখানে, সেখানে কোনো ঐক্যমত্য নাই, যা রাজনৈতিক দলগুলোর ভিতরে স্থানীয় নির্বাচন নিয়ে কোনো ঐক্যমত্য নাই, নানা রকম ডিভিশনে জর্জরিত। অনেকে বলবার চেষ্টা করছেন যে এত অর্থাৎ দ্বিমত যদি থাকে বিভিন্ন ইস্যুগুলোতে নিয়ে, তাহলে যে লক্ষ্য নিয়ে তারা আন্দোলনটি গণ আন্দোলনটি করেছে, এতগুলো মানুষ প্রাণ হারালো, তার ভবিষ্যৎটা কি দাঁড়াবে আপনি কি মনে করেন? ধন্যবাদ। এখানে দুইটা বিষয়, আমি এই বক্তব্যটার সাথে মোটেও একমত না যে অতি দ্রুত নির্বাচন দেওয়া, সংস্কার আপাতত ভুলে যাই কারণ ঐকমত্য নেই, এটার সাথে আমি একমত না। কারণ যে কথাটা একদম শুরু থেকেই বলা হচ্ছিল যে এই আন্দোলনের উদ্দেশ্যটা কী ছিল, আপনার কি শুধুমাত্র ক্ষমতা পরিবর্তন করা বা একটা নির্বাচন দেওয়া? তাহলে এই আন্দোলনগুলো আগেও হয়েছে, এটা একটা স্পেশাল লক্ষ্য ছিল যেটা বারবার বলা হচ্ছে যে যাতে ফ্যাসিবাদ কোনো অবস্থাতে কোনো রূপে ফেরত না আসে, সেক্ষেত্রে সংস্কারের একটা ভূমিকা চলে আসে। দ্বিতীয় যে প্রশ্নটি, আমি তো এত বেশি দ্বিমতের জায়গা তো দেখছি না। কেন আমি দেখছি না আমি বলি, আপনি যখন সংবিধান সংস্কার কমিশনটি দেখেন, সেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের কথা বলা আছে, সেটা বিএনপির 31 দফায় আছে। সো বিএনপির 31 দফার সাথে তো এখানে একটা খুব চমৎকার একটা মিল আছে। আপনি যদি অন্যান্য দলগুলোর দেখেন, নাগরিক কমিটি একটা এসে দিয়েছে, সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা আছে, জামাতের এসের মধ্যে সেটা আছে, এবি পার্টি খুব সম্ভবত একমত না, বাকি মোটামুটি একটা আছে। এখানে দেখেন পার্থক্যটা কোথায়। বিএনপি একটি উপায় বলেছে যে উচ্চকক্ষে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন, এই পর্যন্ত বলেছে, এর বেশি আর কোনো ভূমিকাতে বিএনপি যায়নি। সংবিধান সংস্কার কমিশন এইখানে এটার গঠন কি হবে, সেটা কিভাবে কাজ করবে, তার রোল কি থাকবে, ওভারসাইট রোল কি থাকবে, লেজিসলেটিভে কী রোল থাকবে, সেটার একটা বিবরণ দিয়েছে। এখন এইটা নিয়ে তো আলোচনা হতে পারে। বিএনপির মতামত যেটা, সেটা ধরেই বসে থাকবে আমরা তো আগেই বলতে পারছি না সেটা। এটা নিয়ে তো আলাপ আলোচনা হতে পারে। এই জায়গায় তো একটা আপনার হচ্ছে কি একটা মতৈক্যের জায়গায় পৌঁছানো সম্ভব। এখন এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি সব বিষয়ে কনসেনসাস আপনি পাবেন না, সেটা সম্ভব না। কিন্তু কিছু কিছু যে বিষয়গুলোতে অলরেডি আছে, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন যদি দেখেন, তো সেখানে স্পষ্ট করে বলা আছে একটা স্থায়ী ইন্ডিপেন্ডেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন স্থাপন করতে হবে, যার কাজ হচ্ছে এই রিফর্মগুলো হচ্ছে কিনা সেটা দেখা। এটাও তো বিএনপির 31 দফার মধ্যে আছে। বিএনপি তো সেখানেও এরকম একটা কমিশন গঠন করার কথা বলা আছে। তাহলে আপনি যদি রিপোর্টগুলো দেখেন এবং রিপোর্টগুলোর সাথে ম্যাচ করেন, আপনি 100% মিল পাবেন না, সেটা ঠিক, কিন্তু কোনো মিলই নেই, মানে আমরা কিছুই বাস্তবায়ন করতে পারবো না, আমার তো মনে হয় না যে আমরা ওই জায়গাটাতে আছি। যে দ্বিমতের জায়গাগুলো আছে, কারণ আমরা যে কনসেনসাস কমিশন যেটা গঠন করা হয়েছে, সেটার কার্যবিধি যদি দেখেন, কার্যবিবরণী যদি আপনি দেখেন, তাহলে তো 6 মাসের একটা সময়সীমা দেওয়া আছে। তারা ইনিশিয়ালি শুরু করেছেন। এখন এই প্রত্যেকটা রিপোর্ট বসা হবে, যে বিভিন্ন দলগুলো যে বিভিন্ন সময়ে যে প্রস্তাবগুলো কমিশনে দিয়েছে সেগুলো দেখা হবে, সেটার সাথে ম্যাচ করা হবে। যে জায়গায় একদমই অমিল, কোনো মতে সম্ভব না, সেগুলো হয়তো বাদ যাবে। কিন্তু যে জায়গাগুলোতে মিল আছে, ইলেকশন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে মোটা দাগে তো কোনো দলেরই তো এখানে দ্বিমতের কিছু নেই। যে ইলেকশন কমিশনকে যে স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে হবে, সে যাতে হচ্ছে কি আগের মতো আমরা যে ক্যাপচার দেখেছি, ক্যাপচার একটা ইনস্টিটিউশনে যাতে পরিণত না হয়, সে ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। প্রক্রিয়াটা কি হবে তারা একটা প্রস্তাব দিয়েছেন, রাজনৈতিক দলগুলোর একটা বক্তব্য থাকতে পারে, কিন্তু
যে কথাটা ডক্টর ইউনূস বলেছেন যে এই পুরো জিনিসটা যদি খুব ট্রান্সপারেন্ট ওয়েতে হয়, রাজনৈতিক দলগুলো বলছেন যে তারা এই দাবির সাথে একমত নন, তারা নাও একমত হতে পারেন। সেটা যখন আপনি ট্রান্সপারেন্টলি যদি একটা ওয়েবসাইট বা কোনো একটা থাকলো যে এই বক্তব্যের সাথে বা কমিশন এই সুপারিশের সাথে ওনারা একমত নন। শাহান, আপনি বলুন যে যেটি আমাদের এহসান হক মিলন বলবার চেষ্টা করেন যে অর্থাৎ সংস্কারের প্রয়োজন আছে, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয় যে সংস্কারের কোনো বিকল্প নেই। অন্যদিকে অর্থাৎ দেশে একটি চলমান প্রক্রিয়া দেশ, অর্থাৎ এখানে অর্থনীতি, শিল্প, কারখানা, আইন শৃঙ্খলা, অনেকে বলবার চেষ্টা করেছেন যেটি নির্বাচিত সরকার ছাড়া এই যে সংকট অতিক্রম করা খুব দুরূহ ব্যাপার। সেই ক্ষেত্রে নির্বাচনটা অত্যন্ত জরুরি এবং সংস্কার কার্যটিও সংক্ষেপ করে আনতে হবে দ্রুত। সেইটার সমন্বয় কিভাবে করা যায় যেটা অনেকে বলবার চেষ্টা করছেন। এখানেই হচ্ছে কি আমার আপত্তিটা, যে এই দুটোকে কেন একটা আরেকটার বদলে ফেলছে। হয় সংস্কার নয় নির্বাচন, ব্যাপারটা তো এরকম না। কারণ ব্যাপারটা হচ্ছে, আমি আপনার সাথে একমত, এবং ওনারা যে বক্তব্যটা বলছেন যে সরকার অনেক ক্ষেত্রেই ঠিকঠাক মতো সফলতার ইসে রাখতে পারছে না, সে কারণেই তো যদি সরকার খুব সফলভাবে করতে পারতো তাহলে সংস্কারের গণ্ডিটা অনেক বড় হতো। সংস্কারের ক্ষেত্রে তখন হয়তো আমরা যে সংবিধান পুনর্লিখন হবে, তার মূল যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো নিয়ে বিতর্ক হবে কি হবে না, সেই প্রশ্নগুলো চলে আসতো। কিন্তু যেহেতু একটা টাইমলাইন এসে গেছে যে ডিসেম্বরের 2025 সালের কথা বলা হচ্ছে, তার মানে তো হচ্ছে গিয়ে বোঝাই যাচ্ছে যে আপনি সেই ওভারওয়েলমিং যে লার্জার রিফর্ম আপনি সেদিকে যাচ্ছেন না। তাহলে আপনি যাচ্ছেন যে মিনিমাম যে কনসেনসাসের জায়গাগুলো আছে সেটার উপরে বেস করে কাজ করা। সেই জায়গায় তো আমি কোনো সমস্যার কিছু দেখছি না। দেখুন, মানে আরও এখানে তো অনেকগুলো ব্যাপার আছে। এখানে খুব স্পষ্টভাবে ইলেকশন কমিশনের কথা আছে, ব্যুরোক্রেসির কথা আছে। আমরা ব্যুরোক্রেসিকে যেভাবে ক্যাপচার্ড হতে দেখেছি, ব্যুরোক্রেসির যে পলিটিসাইজেশন দেখেছি, ব্যুরোক্রেসির যে নিউট্রালিটি ধ্বংস হতে দেখেছি, সো ব্যুরোক্রেসিকে তো স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার হতে হবে। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যেটা বলি, সে তো তার যে পলিটিক্যাল বস, তাকে তো তার সামনে তো তাকে স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার দিতে হবে। দ্যাটস পার্ট অফ ব্যুরোক্রেটিক এথিক্স। ছোট প্রশ্ন করে শেষ করে আপনাকে, অর্থাৎ মনে করেছেন আপনি বলছেন যে এই সংস্কারগুলো করলেই অর্থাৎ সব কিছু স্মুথলি চলবে, ভবিষ্যতে কোনো ফ্যাসিলিটি সৃষ্টি হবে না, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি হবে, আপনি তাই বলতে চেয়েছেন? তার পুরোটা তো আমরা করতে পারবো না, তার জন্য মিনিমাম যে জায়গাটুকু দরকার সংস্কার করলে হয়ে যাবে। আমরা সংস্কার যদি করি সেটা হচ্ছে সূচনা। আমরা তো যে কথাটা বলা হলো যে আপনি যদি পাওয়ার স্ট্রাকচারটা, যেমন খুব সোজা একটা কথা যে আমরা গত শুধু 15-16 বছর না, আপনি একদম শুরু থেকে যদি দেখে আসেন, আমরা কি দেখেছি যে আপনি সেপারেশন অফ পাওয়ার প্রিন্সিপালের জায়গায় যদি আসেন, আমরা তো দেখেছি পাওয়ারের কনসেন্ট্রেশন হয়েছে এক্সিকিউটিভে। তো সেই এক্সিকিউটিভের পাওয়ার কনসেন্ট্রেশনটা যদি আমরা নষ্ট করে দিলে চেক অ্যান্ড ব্যালেন্সটা ইনশিওর করতে হবে। তো সেইটার যে ফর্মুলা, সেই দিকে তো আপনাকে আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর আনামা এহসান হক মিলন, আপনি কি বলবেন যেটি ডক্টর আসিফ বলবার চেষ্টা করলেন যে সংকটটি নেই? এবং যেটা বললেন আমি তো একইভাবে দেখছি বিষয়টাকে। এই যে আমরা টক শোতে এসে এত সংকটের কথা বলছি, মূলত কি আমরা কোনো সংকট সত্যিকার অর্থে দেখছি যেটাতে কোনো দল দ্বিমত পোষণ করছেন? রিয়েলিস্টিক্যালি কোনো কিছুই দেখছি না আমরা। যৌক্তিক সময় এই সরকারকে দেওয়া হবে, তাহলে এই সরকার একটা রোড ম্যাপ করে দিক, বিগিনিং অফ দেয়ার জার্নি করে দেওয়া উচিত ছিল। এত তারিখের ভিতরে আমরা এই কাজগুলি করব, তাদের একটা লেআউট প্ল্যান থাকবে। একটি মিনিস্ট্রি কি তারা বলেছে, বা আমি যখন দায়িত্ব পেয়েছিলাম প্রতিমন্ত্রী হিসেবে 100 ডেজ হানিমুন প্রোগ্রাম ছিল আমাদের। আমরা বলেছি 5 বছরে আমার মন্ত্রণালয়ে আমরা কি করতে পারবো, আমরা একটা প্ল্যান দিয়েছি। এই সরকার 31 ডিসেম্বর 2025 পর্যন্ত থাকবেন। একটি মন্ত্রণালয় কি তারা বলেছে যে এই পর্যায়ে আমরা এই কাজগুলি করব? একটিও বলতে পারেননি। আচ্ছা, এই সরকারের দায়িত্ব রয়েছে কি এন্ড অফ দ্য ডে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দায়িত্ব দেওয়া। আসলে এই সরকার যে নির্বাচন করবেন সেটা তো আমরা দেখছি না। ইটস ইন্টারিম গভর্নমেন্ট। হাইকোর্টে যে রয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট, যদি সেটি হাইকোর্ট থেকে রায় হয়ে আসে, তাহলে এই সরকারের পরে আরেকটি গভর্নমেন্ট আসছে, সেই ব্যাপারেও কিন্তু এই সরকার কোনো কথা বলছেন না। এখন আমরা যেই সমস্ত কথাগুলি বাজারে দেখছি, সেই কথাগুলি তো গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে। আসলে কি অ্যাড্রেস করছেন? আমরা তো একটা বিরাট একটা হোপ নিয়ে নোবেল লরিয়েট, ওয়ার্ল্ড ব্র্যান্ডেড ওনাকে আমরা এই জায়গায় দায়িত্ব দিয়েছি, এবং আমরা দেখছি অনেক সাকসেস ওনার রয়েছেন। মনে করেন এই ইন্ডিয়ার হেজমনি থেকে বেরিয়ে আসার ব্যাপারে ওনাদের যে স্টেপ, যেটা আমরা এতদিন একটি পার্শ্ববর্তী সরকারের অধীনস্থ আমাদের মানে রাষ্ট্র চলছিল, সে যেতে বেরিয়ে আসছে, এবং আইস টু আইস কথা বলা হচ্ছে, এবং ন্যায্য হিস্সা আদায়ের কথা বলা হচ্ছে, বা নেপাল ভুটানের সাথে, বা আমরা স্টার লিঙ্কের মতো
অনেক প্রিভিলেজ আমরা পাচ্ছি, বা আমরা দেখছি রিমিটেন্স বাড়ছে, আমাদের মনিটারি ফান্ডগুলো সেই জায়গাগুলো আমাদের ভালো হেলদি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মুদ্রাস্ফীতি তো কমছে না, সেই জায়গাটা তো আমরা দেখছি না। তা এই সরকার যৌক্তিক সময়ে এই কাজগুলো করবে। উনি যে জায়গাটি বললেন যে এন্ড অফ দ্য ডে ওনাদেরকে একটি গণতন্ত্র দিতে হবে, একটি সঠিক নির্বাচন দিতে হবে, প্রত্যেকটি দলের মধ্যে একটি জাতীয় ঐক্যমন্ত্রের সনদ স্বাক্ষরিত হতে হবে যে আমরা যেন আগামী দিনে আর কখনো ফেসিস্টে ফেরত না যাই। সেই জন্য ক্যাটাগরিক্যালি ওনাদেরকে যে আমাদের এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ারগুলো ডিফাইন করতে হবে কারেক্টলি, এবং এখানে সংবিধান পুনর্লিখন হবে বা বাদ দেওয়া সেটা আমরা বলছি না, কিন্তু স্পেসিফিকলি আমাদের উইকনেসগুলোকে আইডেন্টিফাই করে আগামী দিনে ফেসিবাদ না আসতে পারে সেই ব্যবস্থাটি করতে হবে। এবং সেই ব্যবস্থার উপরে যে সংস্কার করেছেন তারা, সেগুলি জনগণের সামনে দিতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, এবং সেখানে আমরা দেখব জনগণ তার অভিপ্রায় ব্যক্ত করবেন, অ্যাট দ্য সেম টাইম দলীয়ভাবেও সেই আলোচনাগুলি হবে। আমি তো দেখছি বিএনপির যে 31 দফা রয়েছে রাষ্ট্র মেরামতের, সেখানে তো যা বলছে সবই রয়েছে, ক্যাটাগরি রয়েছে, কিছু কিছু পরিবর্তন হতে পারে, হবে। তা আমি তো দ্বিমতের কোনো জায়গা দেখছি না। আমি দেখছি একটি জায়গায় স্ট্রেইট, এই গভর্নমেন্ট ওপেনলি স্ট্রেইট ফরওয়ার্ড বলছে না যে আমরা এই সময় এই কাজগুলো করব। এখনও তারা কতগুলি লুপহোল রেখেছে। বাট কেন বলা হবে যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে আমরা নির্বাচন দিয়ে দেব? এই কথা তো বলা যাবে না। জনাব মিলন ভাই, আমি একটি প্রশ্ন করে অনেকে, প্রশ্ন তো আমার না, অর্থাৎ যেগুলো মানুষের আছে সেটা হচ্ছে যে এই সরকারের প্রধানতম কাজ হচ্ছে সংস্কার এবং নির্বাচন কন্ডাক্ট করাই, আপনারা যেটা বলেছেন যে এটি করার কথা, কিন্তু অনেকে বলবার চেষ্টা করছেন যে সরকার কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করছে যেগুলো জাতীয় সংসদে নেওয়ার কথা, রাজনৈতিক সরকারে নেওয়ার কথা, যেমন ট্যাক্সের পেরিফেরি বৃদ্ধি করা, পাসপোর্টের আইন, নানা রকম পরিশুদ্ধ, অনেক অর্থাৎ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করছে। এই প্রসঙ্গে কি বলবো, যে অনেকে বলবার চেষ্টা করছেন, সেই প্রশ্নটা আপনাকে এই প্রসঙ্গে দুইটি ভাগে ভাগ করতে হবে। জি, একটি ভাগে যে লেজিসলেটররা কোন কোন বিলগুলোকে পাস করায়, যেমন সংবিধান, সেগুলি সেখানে যেতে হবে, আর এক্সিকিউটিভ অর্ডার যেগুলি হচ্ছে, প্রেসিডেন্সিয়াল অর্ডার যেগুলি হচ্ছে, সেটা দিয়ে হবে। তো এই দুইটাকে ভাগাভাগি করে নিতে হবে। এখন ওনারা সংবিধান পরিবর্তন করতে পারবেন না, সেটা আমাদের পার্লামেন্টে যেতে হবে, কিন্তু প্রত্যেকটি দল বসে যে সংস্কার কমিটি যা করেছে সেটার জন্য তো একটি জাতীয় সনদ, মানে সকলকে বলতে হবে যে ইয়েস উই এগ্রি অন দিস ডিসিশন, এবং নির্বাচনে তাদের থাকতে হবে, এগুলো বলতে হবে যে আমরা নির্বাচনের এজেন্ডায় এগুলি রয়েছে, এবং সেগুলি আমরা রাষ্ট্রের দায়িত্ব পেলে আমরা সেগুলিকে প্রতিফলিত করব। অর্থাৎ জনগণের সামনে তাদেরকে এই ওয়াদাবদ্ধ হতে হবে। সেই জায়গাটি আমাদের রাজনৈতিক দলদের ভূমিকা থাকবে। কিন্তু সরকার তো এখন পর্যন্ত কোনো প্রিন্ট আউট, কোনো প্রেসক্রিপশন জনগণের সামনে আনতে পারেনি। এখন পর্যন্ত তাদের ভিতরে রয়েছে কোনটা সংস্কার করবে সেটা তো বলা হয়নি। সংস্কার তো সব বিষয়ে সংস্কার। ধরুন এডুকেশন, যেটা আমার ডিপার্টমেন্ট, এডুকেশনের কোনো সফলভাবেই আপনি এডুকেশনের কোনো সংস্কারের কথা বলা হয়নি। ঠিক আছে, এই এডুকেশন মিনিস্ট্রির সংস্কার করা একদিনে সম্ভব না। তাহলে আমাদের এই যে গ্লোবাল ভিলেজের সাথে অ্যাকোমোডেট করে আমাদের যে শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, সেই জায়গাটিতে পার্মানেন্ট শিক্ষা কমিশন করতে পারতো, প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি। তারা সেখানে রিসার্চ করবে এবং দে উইল গাইড দ্য এডুকেশন মিনিস্ট্রি। এডুকেশন মিনিস্ট্রি এক্সিকিউটিভ, কিন্তু কনস্টিটিউশনে যদি একটি পার্মানেন্ট এডুকেশন কমিশন করতেন তাহলে তো আমরা আশ্বস্ত হতাম যে আগামী দিনে ইচ্ছে করলেই যাচ্ছে তাই এডুকেশন মিনিস্ট্রি এসে করতে পারবে না। এই ধরনের পার্মানেন্ট কিছু সলিউশন আমরা ভেবেছিলাম এই সরকার করবে। ধন্যবাদ। সুব্রত চৌধুরী, আপনি বলুন। কথা সবসময় বলছি যে সংস্কারের সব বিষয় কেন রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে? দুদুকের সংস্কার হবে, এটা আলোচনার বিষয়। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, এটা আলোচনার বিষয়। বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে, এগুলো আলোচনার বিষয়। বিচারপতি নিয়োগের যে আইনটা হয়ে গেল, সেটা কাজ শুরু করেছে না? আজকে তো অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, কারা কারা সেখানে থাকবে। একজন সাবেক বিচারপতি, একজন আইনের অধ্যাপক নিয়োগ হয়েছে। তো কাজ তো এইভাবে করতেই হবে। আপনি আলোচনা, সংলাপ এগুলো নিয়ে কেন আপনি ক্যানভাসটা বড় করতেছেন এবং জটিলতা সৃষ্টি করতেছেন, এবং সব বিষয়ে আমাদের কেন কথা বলতে হবে? আপনার যা করার মিনিমাম করে যান, বাকিটা রাজনৈতিক সরকার এসে করবে। আমরা তো আপনাকে বাধা দিচ্ছি না, কোনো বিষয়ে বাধা দিচ্ছি। মাঝখানে আপনি বলবেন যে গণভোট হইতে হবে, আবার বলবেন যে কি গণপরিষদের নির্বাচন। এটা কি? আপনি তো সামগ্রিকভাবে পুরো জিনিসটাকে একটা জাতীয় বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছেন। সেই জন্যই বলছি যে কথা কম বলেন,
উনিও বলেছে যে আপনার এজেন্ডাটা কি সেটা আমাদেরকে জানিয়ে দেন এবং মিনিমাম সংস্কার করে বাকি সংস্কার যে বৈঠকটি আপনাদের সঙ্গে হলো সেখানে কি না এগুলো সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি কি উনি নিয়ে নিজে আলোচনা হয়েছে? এগুলো জাস্ট ইন জেনারেল বলেছে যে আমরা এগুলো ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনাদের কাছে কপি পাঠাবো, আপনারা আপনাদের পক্ষ বলতে পারেন বা যেটা দ্বিমত করেন সেটাও বলতে পারেন, সেটাও আমরা জনগণকে জানিয়ে দেবো। তো একটা কথা হয়েছে যে আমরা একটা ন্যাশনাল চার্টার যদি করতে পারি ঐক্যবদ্ধভাবে, হ্যাঁ সেটা সেই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছে। কিন্তু আমার মনে হয় না রাজনৈতিক এখানে বহু মতাদর্শের যে রাজনৈতিক দল 27টি রাজনৈতিক দলকে আপনি একসাথে নিয়ে আসতে পারবেন, হ্যাঁ কোনো জাতীয় সনদে আপনি সিগনেচার করাতে পারবেন, এটা আমার কাছে অসম্ভব মনে হয়েছে। সেদিনকার যে অবস্থা আমি দেখেছি এটা কখনো সম্ভব না। আপনি কি আশাবাদী না আর কি? না, ওই একসাথে বসে সবাইকে নিয়ে আপনি ঐক্যমতের ভিত্তিতে করবেন। ধন্যবাদ। সুতরাং যেটা করণীয় এটা করে ফেলেন, কেউ আপনাকে বাধা দেবে না, করতেছেন তো কিছু কিছু। ধন্যবাদ সুব্রত চৌধুরী। আসিফ এম শান, আপনি সংক্ষেপে বলুন, আমরা আলোচনা একদম প্রান্তে শেষ পর্যায়ে আছে, আপনি কি মনে করেন কি আমরা? না, আমার তো মনে হয় ডিসকাশন করতে হবে, আমার তো মনে হয় না, কারণ এই যে দুদক বা নির্বাচন কমিশনের কথা বললেন, এখন শুনুন আমি স্বাধীনতা দিয়ে দিব, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আপনি কিভাবে দিবেন, কোন প্রক্রিয়ায় দিবেন, সেটার বাজেটারি প্রভিশন কি হবে না হবে, সেটা তো একটা প্রক্রিয়া, সেটা তো আপনি আশাবাদী, অর্থাৎ সবকিছু সুন্দরভাবে হবে এবং একটি অবশ্যই আশাবাদী আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এসলাক মিনার, আপনি একদম 10 সেকেন্ডে বলুন। না, আমি সত্যিকার অর্থে আশাবাদী এই বিপ্লবের পরে এই সরকার সত্যিকার অর্থে কাজ করবে এবং জনগণকে নির্বাচন স্মুথলি দিয়ে ট্রানজিশন হবে, সেটাই আমি আশা করছি। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।